TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com। স্বাগত, দেখছেন টিবিএন অ্যানালাইসিস। সঙ্গে আছি আমি সুলতানা রহমান, আর আমার সঙ্গে আজকে আলোচক হিসেবে রয়েছেন দেবব্রত চক্রবর্তী সিপিএ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে স্মল বিজনেস নিয়ে বেশ কিছু আপডেট রয়েছে। রেস্টুরেন্ট যারা কর্মী রয়েছেন তাদের জন্য রিটার্ন টু ওয়ার্ক বেশ কিছু আপডেট রয়েছে। সব আপডেট একটি একটি করে আপনার কাছে প্রথমেই জানতে চাই। ধন্যবাদ সুলতানা আপনাকে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি TBN24 এর সকল দর্শককে যারা আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন। আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমাদের হাতে আছে, বেসিক্যালি রেস্টুরেন্ট যারা বিজনেস অন করেন তাদের জন্য, আবার অন্যান্য পাশাপাশি যারা রেন্টার আছেন তাদের জন্য কিছু সুখবর আছে। তো যাই হোক, আমি স্টার্ট করতেছি প্রথমেই প্যান্ডামিক স্মল বিজনেস রিকভারি গ্র্যান্ট প্রোগ্রাম নিয়ে। আপনারা জানেন যে $800 মিলিয়ন আপনার ওই কোভিড-19 প্যান্ডামিক স্মল বিজনেস গ্র্যান্ট প্রোগ্রাম নিউ ইয়র্ক স্টেট এটা আপনার ডিক্লেয়ার করেছে বেসিক্যালি স্মল বিজনেস এবং মাইক্রো বিজনেসের জন্য যারা ওন করেন। এবং এই $800 মিলিয়ন কোভিড-19 যে গ্র্যান্ট প্রোগ্রাম বেসিক্যালি যে সমস্ত স্মল বিজনেস বা মাইক্রো বিজনেস ওনার আছেন তাদের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াটা হচ্ছে যে আপনাদেরকে প্রুফ করতে হবে 2019 এবং 2020 যে গ্রস রিসিপ্ট আছে সেটা 25,000 থেকে 500,000-এর মধ্যে মানে বছরে পার অ্যানাম। এবং আপনাদেরকে এটাও প্রুফ করতে হবে যে 2019 ট্যাক্স রিটার্নে আপনারা পজিটিভ নেট প্রফিট দেখিয়েছেন। তার মানে যে সমস্ত বিজনেস ওনার আছেন আপনাদের ট্যাক্স রিটার্নে যদি লস দেখিয়ে থাকেন 2019-এ, আপনারা কিন্তু এটা কোয়ালিফাই করবেন না। আর আরেকটা কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনাকে ডেমনস্ট্রেট করতে হবে যে আপনার 2020 ট্যাক্স রিটার্নে যে খরচ দেখিয়েছেন সেটা অবশ্যই গ্র্যান্ড মানির থেকে বেশি হতে হবে এই খরচটা। আর আরেকটা ডেমনস্ট্রেট করতে হবে যে আপনাদের 25% আপনার লস, যে গ্রস রেভিনিউ আপনার 25% আপনার রিডিউস হয়েছে কম্পেয়ার টু 2019, এটা দেখাতে হবে। তারপর আরেকটা কমপ্লায়েন্স হচ্ছে যে সাবস্টেন্সিয়াল আপনাদেরকে কমপ্লায়েন্স করতে হবে যে বিজনেস ফেডারেল এবং স্টেট যে ল আছে বিজনেস এই লর সাথে কমপ্লায়েন্স করতেছে। তারপর আরেকটা কনফার্ম করতে হবে যে আপনার ওই ফেডারেল এবং স্টেট আপনার যে ট্যাক্স আছে এটা কোনো ডিউ নাই, অথবা যদি ডিউ থেকে থাকে আপনারা যদি কী বলে ইনস্টলমেন্ট এগ্রিমেন্ট থাকেন দ্যাট উইল বি ফাইন অলসো। আর আরেকটা কনফার্ম করতে হবে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে যে সমস্ত গ্র্যান্ট প্রোগ্রাম অতীতে চালু আছিল বিজনেস এইগুলা কোয়ালিফাই করে নাই বা করলেও ওই রেঞ্জের মধ্যে ছিল, যেমন পিপিপি লোন পেয়েছেন অবশ্যই 100,000-এর নিচে তারাই কোয়ালিফাই করবেন। যারা EIDL ক্যাশ গ্র্যান্ট পেয়েছেন 10,000-এর নিচে তারাও কোয়ালিফাই করবেন। সাপ্লিমেন্টাল টার্গেটেড অ্যাডভান্স 5,000-এর নিচে যারা পেয়েছেন তারাও কোয়ালিফাই করবেন। এটা ছিল হচ্ছে আলোচনা করব যে গ্র্যান্ট অ্যামাউন্টটা কীভাবে ক্যালকুলেট হবে। তো বেসিক্যালি গ্র্যান্ট অ্যামাউন্টটা ক্যালকুলেট করবে আপনার 2019-এর গ্রস রিসিপ্টের উপর ভিত্তি করে। এবং 2019-এ যাদের গ্রস রিসিপ্ট 25,000 থেকে 49,999 ছিল তাদের ফ্ল্যাট আপনার গ্র্যান্ট পাবে হচ্ছে $5,000 পার বিজনেস। এবং যাদের গ্রস রিসিপ্ট 2019-এ 50,000 থেকে 99,999 ছিল তাদের গ্র্যান্টটা হবে $10,000। আর যাদের গ্রস রিসিপ্ট ছিল 100,000 থেকে আপ টু 500,000 তাদেরকে 10% গ্র্যান্ট দিবে, যেটা ম্যাক্সিমাম $50,000 পার বিজনেস। তারপর আপনার ডকুমেন্টেশন রিকোয়ারমেন্ট হিসাবে বলতে হয় যে যারা কর্পোরেশন এবং LLC ওন করেন আপনাদেরকে অবশ্যই ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে। কর্পোরেশনের ক্ষেত্রে 1120 তারপর LLCর ক্ষেত্রে পার্টনারশিপের ক্ষেত্রে 1065 কপি অফ K1 সাবমিট করতে হবে। আর যারা সোল প্রোপাইটর ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর আছেন যারা বিজনেস ওন করেন তাদের ক্ষেত্রে স্কেজুয়াল C দিতে হবে 1014। আর অবশ্যই আপনাদেরকে ট্রান্সক্রিপ্ট ফর্ম যেটা 4506C এটা সাবমিট করতে হবে। আর প্রুফ অফ বিজনেস লোকেশনের জন্য
আপনাদেরকে প্রুফ করতে হবে কারেন্ট লিজ আপনার সাবমিট করতে হবে, ইউটিলিটি বিল, ব্যাংক স্টেটমেন্ট, তারপর মর্টগেজ স্টেটমেন্ট, এগুলা প্রুফ অফ লোকেশন হিসাবে দিতে হবে। আর প্রুফ অফ ওনারশিপ হিসাবে দিতে হবে। যারা মোর দেন 20% আপনারা বিজনেস ওন করেন তাদেরকে অবশ্যই আপনাদের ওনারশিপ হিসাবে প্রত্যেকটা শেয়ার হোল্ডারের নাম, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, অ্যাড্রেস এগুলো প্রোভাইড করতে হবে। আর এমপ্লয়মেন্ট ভেরিফিকেশনের জন্য অবশ্যই আপনার NYS 45 সাবমিট করতে হবে যাদের এমপ্লয়ি আছে। আর এই গ্র্যান্টটা অবশ্যই ইউজ করতে হবে, মানে স্পেসিফাই কিছু ওরা করে দিয়েছে, এই পারপাসে ইউজ করতে হবে, যেটা হচ্ছে পেরোল কস্ট পারপাসে, কমার্শিয়াল রেন্ট, মর্টগেজ পেমেন্ট দিতে পারবেন, তারপর আপনার স্কুল ট্যাক্স এবং প্রপার্টি ট্যাক্স দিতে পারবেন, ইন্স্যুরেন্স, ইউটিলিটি বিল, তারপর হচ্ছে কস্ট অফ পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট PPE যারা এমপ্লয়ীদের জন্য পারচেস করেন সেটাও খরচ যেতে পারবেন। তারপর হচ্ছে আপনার ভেন্টিলেশন, তারপর এয়ার কন্ডিশনিং, মেশিনারি ইকুইপমেন্ট, সাপ্লাইজ এগুলোর জন্য খরচ করতে পারবেন। এই ছিল $800 মিলিয়ন রিকভারি গ্র্যান্ট প্রোগ্রামের আপডেট ছিল। তো যাই হোক, আপনারা যারাই স্মল বিজনেস ওন করেন তারাই এটা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এই অ্যাপ্লিকেশন কিন্তু এখনও কিন্তু স্টার্ট হয় নাই, বাট যে কোনো সময় এটা স্টার্ট হতে পারে। আপনারা newyorkstate.gov এই ওয়েবসাইটে আপনারা খেয়াল রাখবেন, যে কোনো সময় এটা স্টার্ট হতে পারে। তো যাই হোক, এটা একটা গ্রেট অপরচুনিটি। আপনারা যারা বিজনেস ওন করেন COVID-19-এর কারণে হেভিলি ইম্প্যাক্টেড, তারা এই সুবিধাটা পেতে পারেন। আর আরেকটা গ্রেট নিউজ হচ্ছে যে যারা রেস্টুরেন্ট ওন করেন তাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে, একটা প্রোগ্রাম নিউ ইয়র্ক স্টেট চালু করতে যাচ্ছে, যেটা হচ্ছে রেস্টুরেন্ট রিটার্ন টু ওয়ার্ক ট্যাক্স ক্রেডিট। এই ট্যাক্স ক্রেডিটের বেসিক্যালি $35 মিলিয়ন, এটা একটা প্রোগ্রাম, ট্যাক্স ক্রেডিট প্রোগ্রাম। বেসিক্যালি যে সমস্ত রেস্টুরেন্ট COVID-19-এর কারণে হেভিলি ইম্প্যাক্টেড, তারা যাতে তাদের এমপ্লয়ি যারা আছে তাদেরকে যাতে কাজে ফিরিয়ে আনতে পারে, যাতে করে এমপ্লয়ি হায়ারিংটা ইনক্রিজ হয়, যে কারণে এই $35 মিলিয়ন ফান্ড নিউ ইয়র্ক স্টেট ওরা ডিক্লেয়ার করেছে। এবং এই ফান্ডের মাধ্যমে যারা রেস্টুরেন্ট ওনার আছেন তারা যদি প্রতি একজন এমপ্লয়ি হায়ার করেন $5,000 ট্যাক্স ক্রেডিট দিবে, এবং ম্যাক্সিমাম পার বিজনেসকে দিবে $50,000 ট্যাক্স ক্রেডিট। এটা হচ্ছে ম্যাক্সিমাম। তার মানে কোনো রেস্টুরেন্ট ওনার যদি 5 ফুল টাইম এমপ্লয়ি হায়ার করেন, আপনারা 50,000 পর্যন্ত ট্যাক্স ক্রেডিট পেতে পারেন। তবে এই প্রোগ্রাম কিন্তু এখনও ওপেন হয় নাই, বাট এনি টাইম ইট কুড বি ওপেন। আপনাদের উচিত হবে ওইটা খেয়াল রাখা যে কখন স্টার্ট হচ্ছে। তবে এলিজিবিলিটিটা একটু বলতে হয়, কারা এলিজিবিলিটি পাবেন। এটা বেসিক্যালি যারা স্মল ইন্ডিপেন্ডেন্টলি রেস্টুরেন্ট ওন করেন এবং এটা নিউ ইয়র্ক সিটির মধ্যে যারা আছেন তারাই বেসিক্যালি এলিজিবিলিটি পাবেন। এবং রেস্টুরেন্টগুলো অবশ্যই অরেঞ্জ অথবা রেড জোনের মধ্যে থাকতে হবে এই এলিজিবিলিটির জন্য। আর আরেকটা ডেমনস্ট্রেট করতে হবে যে COVID-19-এর কারণে এই রেস্টুরেন্টগুলো রেভিনিউ লস করেছে, এবং অবশ্যই রেস্টুরেন্টকে অ্যাটলিস্ট 1 ফুল টাইম এমপ্লয়ি হায়ার করতে হবে এই ট্যাক্স ক্রেডিটের জন্য। তো এটা আরেকটা মানে গ্রেট অ্যাডভান্টেজ বেসিক্যালি। এর ফলে রেস্টুরেন্ট মালিকেরা হায়ারিংটা আশা করতেছি বাড়বে, আপনারা হয়তো কাজে ব্যাক করতে পারবেন সুন। আরেকটা লোনের ব্যাপারে না বললেই না, যেটা এখনও এটা চালু আছে, অনেকেই হয়তো জানেন না। এটা হচ্ছে নিউ ইয়র্ক ফরওয়ার্ড লোন ফান্ড। এটা আমরা আগেও আলোচনা করেছি, বাট এখন বলতে হচ্ছে এটা বেসিক্যালি একটা ইকোনমিক রিকভারি আপনার লোন প্রোগ্রাম। এটা বেসিক্যালি যারা স্মল বিজনেস ওন করেন তাদেরকে হেল্প করবে। ইভেন স্মল ল্যান্ডলর্ড, আপনারা জানেন যে অনেক ল্যান্ডলর্ড ভাড়া পাচ্ছে না টেনেন্টদের কাছ থেকে, মর্টগেজ দিতে পারতেছেন না, ইউটিলিটি দিতে পারতেছেন না। আপনারা কিন্তু এই নিউ ইয়র্ক ফরওয়ার্ড লোন ফান্ডের জন্য ট্রাই করতে পারেন, এটা ল্যান্ডলর্ডদেরকেও হেল্প করবে। এবং যারা স্মল বিজনেস ওন করেন আপনাদেরকে প্রুফ করতে হবে যে আপনাদের এমপ্লয়ি 50 এমপ্লয়ির নিচে আছে। এবং এটা আসলে ওয়ার্কিং ক্যাপিটাল লোন, এটা আপনাদের দিচ্ছে যাতে আপনারা বিজনেসটা রান করতে পারেন। ল্যান্ডলর্ডদেরকে দিবে যাতে আপনারা ইউটিলিটি মর্টগেজ পে করতে পারেন। এবং তবে আপনাদেরকে প্রুফ করতে হবে যে আপনারা ওই যে বিভিন্ন ওই গ্র্যান্ড প্রোগ্রাম ছিল গভর্নমেন্টের থেকে, ওইগুলা সাফিসিয়েন্ট রিসিভ করেন নাই, এটা প্রুফ করতে হবে। যেমন আপনারা যারা পেচেক প্রোটেকশন প্রোগ্রাম থেকে 500,000-এর নিচে লোন পেয়েছেন আপনারা কোয়ালিফাই করবেন। যারা EIDL লোন পেয়েছেন 150,000-এর নিচে তারাও কোয়ালিফাই করবেন। এবং আরেকটা বিষয় বলতে হয়, এই যে নিউ ইয়র্ক ফরওয়ার্ড লোন ফান্ড এটা কিন্তু ফরগিভেবল না। এটা বেসিক্যালি আপনাদেরকে 5 ইয়ার্সের মধ্যে পে ব্যাক করতে হবে উইথ ইন্টারেস্ট, এটা ফরগিভেবল না। আর কিছু কিছু ব্যাংক আছে যারা এটা প্রসেস করে, যেমন আপেল ব্যাংক, BNB ব্যাংক, সিটি ফাউন্ডেশন, সিটিজেন ব্যাংক, M&T ব্যাংক অ্যান্ড অলসো ওয়েলস ফার্গো ব্যাংক, দে উইল প্রসেস দ্য লোন। আর আরেকটা বিষয় বলতে হয় যে এই লোন কিন্তু স্টিল ওপেন, এরা অ্যাপ্লিকেশান নিচ্ছে, বাট এটা কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসেস না। আপনারা যারা অ্যাপ্লাই করবেন আপনাদের অ্যাপ্লিকেশান এরা রোলিং বেসিসে ওরা রিভিউ করবে এটা।
আরেকটা প্রোগ্রামের কথা বলতে হবে নিউ ইয়র্ক স্টেটের, যেটা হচ্ছে রেস্টুরেন্ট রিসিলেন্সি প্রোগ্রাম। এটাও রেস্টুরেন্টের জন্য, এবং এইটা বেসিক্যালি $25 মিলিয়ন গ্র্যান্ড প্রোগ্রাম। আর গ্র্যান্ড তো জানেন, ইউ ডোন্ট নিড টু পে দেম ব্যাক। এবং বেসিক্যালি এই ফান্ডিংটা দিবে স্পেসিফিক কিছু রেস্টুরেন্টদেরকে যারা ফুড সাপ্লাই দেয় ডিস্ট্রেস পিপুলদেরকে এবং আন্ডার রিপ্রেজেন্টেড কমিউনিটিতে, এবং যে সমস্ত লোকজন ভলনারেবল তাদেরকে যারা খাবার সাপ্লাই দেয়, যে সমস্ত রেস্টুরেন্ট, তাদেরকেই এই $25 মিলিয়ন গ্র্যান্ড প্রোগ্রামের আন্ডারে নিয়ে আসা হয়েছে। এবং বেসিক্যালি এই $25 মিলিয়ন গ্র্যান্ড দিবে এই কারণে তারা যে খাবার সাপ্লাই দিচ্ছে এই খাবারের কস্টটা যাতে কভার করতে পারে, ডেলিভারি কস্টটা যাতে কভার করতে পারে, এই কারণে এই $25 মিলিয়ন গ্র্যান্ড প্রোগ্রাম। এটা সবাই কোয়ালিফাই করবে না, শুধুমাত্র যারা মেন্টালি ডিস্ট্রেস, আন্ডার রিপ্রেজেন্টেড কমিউনিটি, ভলনারেবল পিপলদেরকে যারা খাবার সাপ্লাই দেয় তারাই শুধু এটার জন্য কোয়ালিফাই করবে। এটাও প্রোগ্রাম এখনও ফাইনালাইজ হয় নাই, দে আর স্টিল ওয়ার্কিং অন ইট। আপনাদের উচিত হবে যারা এই ধরনের কমিউনিটিতে খাবার সাপ্লাই দেন আপনাদের খেয়াল রাখা। তারপর আপনার ইমার্জেন্সি রেন্টাল অ্যাসিস্ট্যান্সের ব্যাপারে একটু বলতে হয় যে আপনারা জানেন নিউ ইয়র্ক স্টেট এরা ইমার্জেন্সি রেন্টাল অ্যাসিস্ট্যান্স ফান্ডের ঘোষণা দিয়েছে। আবারও এরা অ্যাপ্লিকেশন ওরা অ্যাকসেপ্ট শুরু করবে সুন, এটাও আপনারা জানেন। এবং আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে otda.ny.gov/program/emergency rental assistance, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং বেসিক্যালি যারা আমাদের কমিউনিটিতে লো এবং মডারেট ইনকাম হাউস হোল্ড আছেন, যারা ওই কোভিডের কারণে হেভিলি ইম্প্যাক্টেড এবং আপনারা রেন্ট পে করতে পারতেছেন না, রেন্টাল এরিয়ার আছে, ইউটিলিটি পে করতে পারতেছেন না, তাদেরকে হেল্প করবে। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা আমি সংক্ষেপে বলবো, যাদের ইনকাম 80% এরিয়াজ মিডিয়ান ইনকামের নিচে আছে, এবং আপনাদেরকে প্রুফ করতে হবে একজন হাউস হোল্ড অ্যাটলিস্ট আনএমপ্লয়মেন্ট পাচ্ছেন এবং কোভিড-19 কারণে ইনকাম লুজ করেছেন, ফাইন্যান্সিয়াল হার্ডশিপের মধ্যে আছেন, এটি প্রুফ করতে হবে। এবং আপনার এটাও প্রুফ করতে হবে যে আপনারা প্রাইমারি রেসিডেন্সে যে থাকেন আপনারা ভাড়া পে করেন, এটা প্রুফ করতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে রেন্টাল এরিয়ার ভাড়া পে করতে পারতেছেন না, এটা প্রুফ করতে হবে। আর যারাই এলিজিবিলিটি পাবেন, এটা গুড নিউজ, আপ টু 12 মান্থ পর্যন্ত আপনাদেরকে রেন্টাল সাবসিডি দিবে, এবং এডিশনাল 3 মান্থ পর্যন্ত সাবসিডি পেতে পারেন যারা টোটাল হাউস হোল্ড ইনকামের মোর দেন 30% রেন্ট পে করেন, তারা পাবেন আপ টু 15 মান্থ পর্যন্ত। এবং যারা ইউটিলিটি বিল, গ্যাস বিল, কারেন্ট বিল দিতে পারতেছেন না, ইলেকট্রিসিটি বিল, তাদেরকে 12 মান্থ পর্যন্ত ইউটিলিটি বিল সাবসিডি দিবে। আর আপনারা জানেন অনেক এটার কিছু ক্রাইটেরিয়া আছে, আপনাদেরকে এগুলো প্রোভাইড করতে হবে, দেন ইউ উইল বি এলিজিবল টু গেট দিস রেন্টাল অ্যাসিস্ট্যান্স। পিপিপির ব্যাপারে একটু আপডেট না দিলেই না। আজকে জানেন যে May 31st টুডে, which is the last day of the PPP application, এবং আপনারা জানেন SBI অলরেডি ডিক্লেয়ার করেছিল কিছু সার্টেন CDFI ল্যান্ডার, কমিউনিটি ফাইন্যান্সিয়াল যে ল্যান্ডার ছিল, তারাই এতদিন অ্যাপ্লিকেশন নিয়েছে, যেটা SBI $8 বিলিয়ন ফান্ড সেট অ্যাসাইড করে রেখেছিল। এবং এরা বলেছিল যে এই অ্যাপ্লিকেশনটা শুধুমাত্র কমিউনিটি CDFI ল্যান্ডাররা নেবে আইদার May 31st or until the fund absorb, এই দুইটার মধ্যে যেটাই আগে হয় এই পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আমাদের কাছে এখনও পর্যন্ত ওইটা এক্সটেনশনের কোনো মেসেজ নাই। সো ফার উই নো টুডে ইজ দ্য লাস্ট ডে। যদি কোনো আপডেট থাকে অবশ্যই আপনাদেরকে টিভি নেত্রতে জানাবো। সর্বশেষ আমি বলবো, যারা উইসকনসিনে থাকেন আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে $420 মিলিয়ন আপনাদের স্মল বিজনেস গ্র্যান্ড প্রোগ্রাম আপনার উইসকনসিনের যে মেয়র আছেন উনি ডিক্লেয়ার করেছেন, যেটা বেসিক্যালি স্টার্ট হয়েছে আজকে থেকেই, মানডে থেকে, এবং যেটা ক্লোজ হয়ে যাবে June 7th। তো আপনারা যারা উইসকনসিনের স্মল বিজনেস ওন করেন অবশ্যই এটা অ্যাপ্লাই করবেন বাই June 7th। এবং ওরা 84,000 স্মল বিজনেসকে হেল্প করবে এই $420 মিলিয়ন গ্রান্ট প্রোগ্রামের মাধ্যমে। এবং আপনাদেরকে প্রুফ করতে হবে যে আপনাদের গ্রস রেভিনিউ 10,000 থেকে 7 মিলিয়নের মধ্যে ছিল 2019-এ, এবং গ্র্যান্টের অ্যামাউন্ট হবে $5,000 ফ্ল্যাট গ্র্যান্ট পার বিজনেসের জন্য। তো ধন্যবাদ সুলতানা, এই ছিল আমার কাছে আজকের আপডেট। অনেক গুরুত্বপূর্ণ কতগুলি আপডেট দিয়েছেন, অনেকে প্রশ্ন করা শুরু করেছে। প্রশ্নগুলিতে যাওয়ার আগে আমি আপনার জন্য কয়েকটি প্রশ্ন একটু পড়ে নিতে চাই, আমি আশা করি আপনি নোট নিয়ে নেবেন, আমি একবারে টানা বলে দিতে চাই। ইসলাম রোড তিনি প্রশ্ন করেছেন যে নন ইমিগ্রেন্ট ওয়ার্কার্স R1 অ্যাপ্লাই করতে পারে কিনা ফর চাইল্ড ট্যাক্স ক্রেডিট। আমি আশা করছি আপনি প্রশ্নটি নিয়েছেন। লীনা মনোয়ার একটি প্রশ্ন করেছেন যে নিউ ইয়র্ক এই যে গ্র্যান্টগুলো এটি শুধুমাত্র নিউ ইয়র্কের জন্য নাকি অন্যান্য স্টেট, স্পেশালি তিনি ফ্লোরিডার ব্যাপারে জানতে চাচ্ছেন, যেমনটি আপনি গ্রান্টের ক্ষেত্রে এরকম আছে কিনা। আর আমি প্রশ্নগুলি শেষ করে নিচ্ছি। লেমন চাকমা একটি প্রশ্ন করেছেন, তিনি বলছেন যে তিনি SBA EIDL লোন পেয়েছেন, কিন্তু
তা আবার রিজেক্ট হয়েছে বিকজ লোন ইন্স্যুরেন্স চেয়েছে বিকজ অফ মাই ইন্স্যুরেন্স অফ অ্যাড্রেস. So as a Uber driver, how can I prove my address insurance policy? Can I only prove car insurance? এটা খুবই কমন একটি প্রশ্ন, আশা করি এটা আপনি দিবেন. এই কয়টি, আরেকটি হচ্ছে যাই হোক আমি এত কিছু আই এম নট এ কম্পিউটার, আচ্ছা ইউ হ্যাভ টু ফিনিশ ওয়ান বাই ওয়ান. আচ্ছা বলুন. এত কিছু তো মনে রাখা সম্ভব না. জি, কম্পিউটারে মাঝে মধ্যে ডিস্টার্ব হয়, সেজন্য একটা না বলতে হয়, আপনার আপনার উচিত বুঝতে হবে হবে. একটা একটা করে বলা, কারণ আচ্ছা, বলুন. এই যে এতগুলো বলছেন আই ক্যানট রিমেম্বার ওকে, এভরিথিং. আমি আপনাকে আবার মনে করিয়ে দিব. জি, যাক, গো আই শুড গো ওয়ান বাই ওয়ান. তো প্রথমটা হচ্ছে যে আপনি প্রশ্ন করেছিলেন, মনে হচ্ছে যে কি বলছেন যে নন ইমিগ্রেন্ট যে আপনার ইসের চাইল্ড ট্যাক্স ক্রেডিটের জন্য R1 ওয়ার্কার্স, নন ইমিগ্রেন্ট ওয়ার্কার্স R1 ক্যান অ্যাপ্লাই ফর চাইল্ড ট্যাক্স ক্রেডিট. আচ্ছা, যাই হোক আমি এটাই বলবো যে বেসিক্যালি যদি নন ইমিগ্রেন্ট ওয়ার্কার হয়ে থাকেন, এখন ইমিগ্রেন্ট নন ইমিগ্রেন্টের মানে ট্যাক্স পারপাসে অনেক ডেফিনেশন আছে, যেখানে আপনার আমি বলবো বেসিক্যালি রেসিডেন্ট নন রেসিডেন্ট অ্যালাইনের ব্যাপারেই বলবো, যে যারা আপনার ট্যাক্স পারপাসে রেসিডেন্সির ডেফিনেশন জানেন ইটস ডিফারেন্ট. তাই বেসিক্যালি আপনি যদি বলেন যে নন ইমিগ্রেন্ট, আমি বলবো যে যদি যারা নন রেসিডেন্ট থাকেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ট্যাক্স ফাইলিং স্ট্যাটাস হয় হচ্ছে 1040 NR, যারা নন রেসিডেন্ট হিসেবে ট্রিট হয় এখানের, এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ট্যাক্স ফাইলে কিন্তু কোনো ধরনের কোনো চাইল্ড ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারেন না বেসিক্যালি. এবং যারা 1040 NR ফাইল করেন, আপনাদের শুধু কয়েকটা ক্রাইটেরিয়া আছে, আপনারা ফাইল করতে পারেন আইদার সিঙ্গেল অর মেরিট ফাইলিং সেপারেটলি অর কোয়ালিফাইং উইডো. কারণ এই 1040 NRটা ডিজাইন এইভাবেই করা যাতে করে আপনারা কাউকে ডিপেন্ডেন্ট না দেখাতে পারেন এবং যাতে করে কোনো ডিপেন্ডেন্ট ক্রেডিট বেনিফিট না নিতে পারেন. তো যাই হোক, আমি কোশ্চেনটা ঠিক ক্লিয়ার না, বাট সো ফার আই আন্ডারস্ট্যান্ড হয়তো নন ইমিগ্রেন্ট বলতে আমি হয়তো মিন করতেছি R1 তিনি বলেছেন, আমি জানি না R1 এটা মাইট বি দা, আমি জাস্ট নন রেসিডেন্ট অ্যালাইনের ক্ষেত্রে যারা নন রেসিডেন্ট ট্যাক্স পারপাসে স্ট্রিট, আমি এটার ভিত্তিতে অ্যান্সারটা দিলাম. তো বেসিক্যালি তাদের ট্যাক্স ফাইলিং ক্রাইটেরিয়া হবে 1040 NR, এবং সেই ক্ষেত্রে চাইল্ড ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারে না ওই ফর্মের ক্রাইটেরিয়া অনুযায়ী. আর আমি যতক্ষণ এই যে গ্র্যান্ড প্রোগ্রামের ব্যাপারে যেগুলো বললাম, যে সবগুলাই বেসিক্যালি নিউ ইয়র্ক স্টেটের, একটা শুধু ছিল উইসকনসিনের জন্য যেটা $420 মিলিয়ন, আর বাকিগুলো সব নিউ ইয়র্ক স্টেটের গ্র্যান্ড প্রোগ্রাম. আর SBA EIDL লোনের ব্যাপারে আপনি বলেছেন যে অ্যাড্রেসের কারণে আপনার এটা রিজেক্ট হয়েছে. আমরা জানি যে ওই যে EIDL যে ক্যাশ গ্র্যান্ট যেটা $10,000 এবং সাপ্লিমেন্টারি অ্যাডভান্স যেটা $5,000, এটার দুইটা ক্রাইটেরিয়া. একটা হচ্ছে আপনার ইউ হ্যাভ টু বি লোকেটেড লো ইনকাম কমিউনিটিতে আপনার লোকেশনটা থাকতে হবে, এবং ইউ হ্যাভ টু ডেমনস্ট্রেট ইউ লুজ ইউর ইনকাম অ্যাটলিস্ট 30 to 50% কম্পেয়ার টু লাস্ট ইয়ার. এই দুইটা ক্রাইটেরিয়ার মধ্যে যদি কোনোটাই আপনারা না পড়েন, দেন এটা ইট উইল বি ডিসকোয়ালিফিকেশন, তখন এটা আপনারা পাবেন না. তা আমরা লক্ষ্য করেছি যে অনেকেই ওই লো ইনকাম কমিউনিটিতে আপনাদের লোকেশন না থাকাতে আপনারা রিফিউজ হচ্ছেন, যে আসলে এটা কিছুই করার নাই. আর ইন্স্যুরেন্সের ব্যাপারে বলতেছিলেন যে উনি উবার অপারেটর, আপনার হ্যাজার্ড ইন্স্যুরেন্স চেয়ে পাঠাচ্ছে, আপনার কি করতে হবে? তাই দেখুন, আপনারা যারা মোর দ্যান $25,000 উপরে লোন পেয়েছেন, আপনাদের বিজনেস অ্যাসেট কিন্তু সাবজেক্ট টু কোলাটেরাল. তো সেই ক্ষেত্রে SBA রাইট আছে আপনাদেরকে হ্যাজার্ড ইন্স্যুরেন্স চেয়ে পাঠানো, বিকজ SBA তারা চায় তাদের মানে লোনের এগেনস্ট অ্যাসেটটাকে প্রোটেক্ট করতে. তো আনফর্চুনেটলি যারা আপনারা ট্যাক্স অপারেটর, আপনাদের কিন্তু হ্যাজার্ড ইন্স্যুরেন্স নাই বা থাকার কথাও না. এই কারণ আপনারা একমাত্র অ্যাসেট হচ্ছে কার, আর এটা জানেন যে SBA কিন্তু কারকে কোলাটেরাল হিসেবে নেয় না. তো সেই ক্ষেত্রে আপনারা এক্সপ্লেন করতে পারেন SBA-কে যে আপনারা স্মল বিজনেস ওনার, জাস্ট ট্যাক্স অপারেটর, এবং কারের জন্য কোনো হ্যাজার্ড ইন্স্যুরেন্সের দরকার হয় না, আপনাদের লাইবিলিটি ইন্স্যুরেন্স আছে. ইন দ্যাট কেস আপনারা যদি এক্সপ্লেন করেন, SBA মাইট অ্যাকসেপ্ট ইট. আবার সেই ক্ষেত্রে SBA আপনাদেরকে অ্যাডভাইস করে, আপনারা যদি কেউ হাউস ওন করেন, সেই ক্ষেত্রে এই হ্যাজার্ড ইন্স্যুরেন্সের পরিবর্তে যদি আপনি হোম ওনার ইন্স্যুরেন্স প্রোভাইড করেন, এটাও কিন্তু SBA অ্যাকসেপ্ট করে. ধন্যবাদ আপনাকে. যে উত্তম অ্যানি, তিনিও একই সমস্যার কথা বলছেন, যে তার SBA EIDL লোন 40,000 পর্যন্ত গ্রান্ট হয়েছে এবং রিজেক্ট হয়েছে, এখন কি করবেন? তা আপনি যদি EIDL লোন যদি 40,000 আপনার যদি প্রথমে অ্যাপ্রুভাল পেয়ে থাকেন, সামহাউ যদি পরে ওরা ডিক্লাইন করে, আপনার কিন্তু উচিত হবে রিকনসিডারেশনে যাওয়া. সেটারও কিন্তু একটা সময় আছে নির্দিষ্ট. কোনো অবস্থাতে আপনি দ্বিতীয়বার অ্যাপ্লাই করবেন না, কারণ SBA কিন্তু একই সেকেন্ড টাইম অ্যাপ্লিকেশন নেয় না, এটা অটোমেটিক রিজেক্ট করে দেয়. তো যাই হোক, আপনার উচিত হবে লোন রিকনসিডারেশনের জন্য অ্যাপ্লাই করা. এটা সার্টেন কিছু ডকুমেন্টেশনের দরকার হয়, আমি সময় সংক্ষেপের জন্য এত ডিটেলসে যাচ্ছি না. দেন ইউর লোন মাইট বি রিকনসিডার এগেইন. পরবর্তীতে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে. টেলিফোনে যেতে চাই, দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন. আমি করব? জি বলুন. হ্যাঁ,
সুলতান আবু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। দাদাকে আমার প্রশ্ন, দাদা একটা আমার দুটো প্রশ্ন আছে দাদা, আদাব। প্রথম প্রশ্ন হচ্ছে দাদা, আমি তো মিস করলাম ওই ফেডারেল গ্রান্টের 25 তারিখের যে ডেটটা ছিল ওইটা তো এক্সপায়ার হয়ে গেল, ওইটা জানতে পারলাম না। এইটা কোনো আর পূর্ণ পথ আছে কিনা, ওইটা টাকাটা পাই কিনা আপনারা জানাইবেন। আর দ্বিতীয়টা হচ্ছে দাদা, আমি ওই পিপিপি লোন 8,000 টাকা পাইছিলাম ওই স্মার্ট বিজের মাধ্যমে। তো শেষে ওই গত সপ্তাহে আপনার প্রোগ্রাম দেখে আবার দ্বিতীয়টার জন্য অ্যাপ্লাই করছিলাম। তো ওরা বলল আমাকে, ও যে আপনি সিডিএফআই কে মারফতে বলছিলেন, তো ওরাও স্মার্ট বিজের মারফতে করে। তো ওরা আমাকে মেসেজ দিছে এইটা যে এই মুহূর্তে তারা অন্যান্য ল্যান্ডারে ট্রান্সফার করতে পারতেছে না। রিজন হচ্ছে ইমপ্রপার গ্রান্টর আইডেন্টি অথেন্টিকেশন। তো এটার অর্থটা কি আমি বুঝি নাই। আমার একটা কোয়েশ্চেন আছে। আচ্ছা, আপনি যে এই যে $8,000 পিপিপি পেয়েছেন, এটা কতদিন আগে বা কয় সপ্তাহ আগে পেয়েছেন? 6 সপ্তাহ আগে পাইছিলাম। আচ্ছা, যাই হোক, তো শুনেন, এখন প্রশ্ন হচ্ছে যে আপনার এই যে $8,000 6 উইক পেয়েছেন, কারণ জানেন এসবিআই রুল হচ্ছে আপনি যদি ফার্স্ট ড্র পিপিপি লোন পেয়ে থাকেন, ইউ হ্যাভ টু ওয়েট অ্যাটলিস্ট 6 to 8 উইকস। এর আগে কিন্তু আপনি করতে পারেন না, এবং আপনাকে এটাও কনফার্ম করতে হবে ইউ অ্যাবজর্ব 100% অফ দ্য ফান্ড অর ইউ উইল অ্যাবজর্ব। এইটা একটা ক্রাইটেরিয়া আছে। তার মানে দেন 6 to 8 উইকস হচ্ছে ল্যাপস পিরিয়ড, এবং আপনার ফান্ডটাকে অ্যাবজর্ব করতে হবে, আদারওয়াইজ ইউ উইল নট কোয়ালিফাই ফর দ্য সেকেন্ড রাউন্ড পিপিপি লোন। তো আমার ধারণা আপনার যে টাইম ফ্রেমটা মানে এনাফ না, যে কারণেই হয়তো ওরা আপনাকে ওইটা রিফিউজ করেছে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। টেলিফোনে দর্শক কে রয়েছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। হ্যাঁ আপু, আমি কুয়েত থেকে বলছি। আমি এতদিন এক আন্টির হোম কেয়ার করতাম, তো উনি গত সপ্তাহে অন্য স্টেটে চলে গেছে, তখন আমি ওই ক্লেমে ওনার কাজটা দেখাতাম। আর এখন আমি বাসায় বসে কিছু বাচ্চাদের পড়াই এবং পাশের এক বাড়ির বাসায় রান্না বাড়া করে দিই, কিন্তু ওনারা আমাকে ক্যাশে পে করে। এখন এটাকে আমি সেলফ এমপ্লয়ি হিসাবে আনএমপ্লয়মেন্টের ওখানে ক্লেম করতে পারবো? এটাই আমার প্রশ্ন আপু। যে আপনি সঙ্গেই থাকুন। জি, দেবব্রত চক্রবর্তী। হ্যাঁ, অবশ্যই। আপনি যেহেতু বাসায় আপনি পড়ান এবং টিউটরিং করেন এবং আপনার রান্নাবাড়ার কাজ করেন, এখান থেকে আপনি ক্যাশে যে টাকাই পান, ইট উইল বি কনসিডার্ড ইউর সেলফ এমপ্লয়মেন্ট ইনকাম। সেই ক্ষেত্রে অবশ্যই আপনার যখন আনএমপ্লয়মেন্ট সার্টিফাই করবেন, সেই ক্ষেত্রে এই ইনকামটা আপনার সেলফ এমপ্লয়মেন্ট ইনকাম হিসাবে আপনি রিপোর্ট করতে পারবেন অবশ্যই। এখন আমার একটি সাপ্লিমেন্টারি প্রশ্ন আছে এটার সঙ্গে। উনি যে কাজ করেন, কত অ্যামাউন্ট হলে পরে তিনি আসলে এই যে কিংবা যেই জায়গাগুলি থেকে পান, তিনি যখন নিজেকে এমপ্লয়েড হিসেবে দেখাবেন, তখন তো তাদেরকে আবার 1099 ফাইল করতে হবে। না না, আসলে বিষয়টা এরকম না। আপনার কোয়েশ্চেনটা এরকম হইতে পারে হয়তো যে উনি কতটুকু অ্যামাউন্ট পাইলে পরে উনি এলিজিবিলিটি পাবেন এবং কত ঘন্টা কাজ করতে পারেন, এটা একটা সাপ্লিমেন্টাল কোয়েশ্চেন। কারণ 1099 ইস্যুর ব্যাপারটা, উনি যেহেতু ক্যাশে আর্ন করতেছে, তো সেই ক্ষেত্রে যেখান থেকে আর্ন করে তারা হয়তো বছর শেষে 1099 ইস্যু করতেও পারে যদি পেমেন্টটা $600 বেশি হয় ইন এ ইয়ার। আদার দেন দ্যাট দে ডোন্ট নিড টু ইস্যু দ্য 1099। বাট এখন প্রশ্ন হচ্ছে আপনার আর্নিংটা যদি $504 নিচে থাকে উইকলি, এবং আপনি যদি উইকলি 30 আওয়ার্সের নিচে কাজ করেন, যেটা আগে ছিল 3 দিন, দেন ইউ আর স্টিল কোয়ালিফাইড ফর দ্য পার্শিয়াল আনএমপ্লয়মেন্ট বেনিফিট। জি আপা, আপনার কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। টেলিফোনে দর্শক কে রয়েছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। জি দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি ভার্জিনিয়া থেকে শাহিন বলছিলাম। জি, আমি এআইডিএল টার্গেটেড অ্যাডভান্সের আমি ইনভাইট পাইলাম মার্চের ফার্স্ট উইকে। আমি অ্যাপ্লাই করলাম, তারপরে ডক সাইন দিলাম, সবকিছু আইডেন্টিটি সাবমিট করার পরে গত শুক্রবারে আমার একটা কল দিল যে আপনি যে অ্যাপ্লাই করছেন, আপনার ডিভাইস অনেকেই অ্যাপ্লাই করে, আপনি কি অ্যাকাউন্ট দিয়ে করছেন? আমি বললাম আমি নিজে করছি। পরে উনি 2-3 কল দেওয়ার পরে ইনফরমেশন নিল, বললো যে আপনার ডিভাইস অনেকেই ইউজ করে, 22 পিপল ইউজ করে আউট অফ ভার্জিনিয়া থেকে। পরে বললো যে আমি আপনার একটা নোটিশ জানাইতেছি। পরে আমাকে শুক্রবার 5টার দিকে আমার একটা ইমেল দিল, আপনার ইআইডিএল ক্যান্সেল, ডিক্লাইন। আর আমার একটা ইমেল দিল, রিজন হলো আনভেরিয়েবল ইনফরমেশন। এখন আমি কি করতে পারি?
জি। হ্যাঁ, ধন্যবাদ শাহিন সাহেব আপনাকে। আসলে এই যে দেখুন, এই আনএমপ্লয়মেন্ট বলেন, EIDL, ওই যে অ্যাডভান্স বলেন, লট অফ ফ্রড গোয়িং অন। কারণ জানেন এগুলো হচ্ছে ক্যাশ মানি। অনেকেই আপনার মানে আপনার ডিভাইসে হয়তো আপনি নিজেও জানেন না, ওরা হয়তো আপনার লগ ইন করে আপনার ইনফরমেশান ইউজ করতেছে। এবং আপনার কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা উচিত, কাউকে ফোন হ্যান্ড ওভার না করা, কারণ এগুলো কিন্তু ইউ মাইট গেট ট্রাবল। কারণ লট অফ ফ্রড গোয়িং অন। আমি অনেকেই জানি যে বৃদ্ধ বাবা মা আছেন যারা কোনোদিন কাজ করেন নাই, কোথাও কোনো অ্যাপ্লাই করে না, তাদের নামে আনএমপ্লয়মেন্ট নেওয়া হচ্ছে। এবং ইভেন আনএমপ্লয়মেন্ট না, ট্যাক্স রিটার্নও ফাইল করে ওই যে কি বলে $1,400 থার্ড স্টিমুলাস চেক ওইটাও নিয়ে গেছে। তো যাই হোক, আপনারা সতর্ক থাকবেন। এই যে আপনার ক্ষেত্রে যেটা হয়েছে যে SBI যে ফোন দিয়ে বলতেছে যে মোর দেন 22 অ্যাপ্লিকেশন আপনার ডিভাইস থেকে সাবমিট হয়েছে, ইউ নেভার নো, ইট মাইট হ্যাপেন। তো সেই ক্ষেত্রে ওরা আপনাকে হয়তো সাসপেক্ট ক্যাটাগরিতে রেখে হয়তো আপনারটাও ডিক্লাইন করতে পারে। তো যাই হোক, আমি আপনাকে বলবো ইমিডিয়েট SBI এর সাথে কন্ট্যাক্ট করেন। আপনার অজান্তেই এটা হয়েছে, আমি সো ফার আই ক্যান আন্ডারস্ট্যান্ড, বাট আপনি ক্লিয়ার থাকেন, ওদেরকে জানান যে দেখো এখানে আমি ঠিক জানি না যে কারা এটা করতেছে। তো সেই ক্ষেত্রে হয়তো ওরা আর একটু মানে প্রিকশন নেবে। এবং আপনার যেটা বলতেছে ডিক্লাইন করতেছে, আপনারটা ডিক্লাইন হয়েছে, এটা আরেকটু পরিষ্কার এক্সপ্লেনেশন চান, কারণ এটা কিন্তু মানে যেটা রিজন আপনি দেখিয়েছেন এটা পরিষ্কার না। কারণ আমরা যতটুকু জানি EIDL টার্গেটেড অ্যাডভান্স এগুলো ডিক্লাইন হয় দুইটা কারণেই। আপনার যদি রেভিনিউ যদি অ্যালোকেশন ঠিকমতো না করেন, যদি লস ডেমনস্ট্রেট করতে না পারেন, লো ইনকাম কমিউনিটিতে না থাকেন, দ্যাটস দ্য রিজন দে কুড ডিক্লাইন। আদার দ্যান দ্যাট ইউ শুড বি ফাইন। ধন্যবাদ আপনাকে। আশা করি আপনার উত্তর পেয়েছেন এবং আপনি কিন্তু হাল ছাড়বেন না, কারণ যে কোনো ডিসিশন আপনার কথা শুনে আমরা যেমনটি দাদা বললেন যে ইউ আর ইন রাইট গ্রাউন্ড। অন্য কেউ অপরাধ করতে পারে, আপনার ডিভাইস ব্যবহার করতে পারে, কিন্তু আপনি রাইট পারসন, আপনার কিন্তু ডিপ্রাইভড হওয়া উচিত নয়। ফলে এই গ্রাউন্ডটি ভালো করে তুলে ধরবেন আশা করি। প্রয়োজনে আপনারা যারা এই এক্সপার্ট রয়েছেন তাদের পরামর্শ নিতে পারেন। টেলিফোনে দর্শক কে রয়েছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যাঁ, নমস্কার জানাই দেবতা দাদাকে। আমি জ্যামাইকা থেকে পঙ্কজ বলছি। আমার দুইটা প্রশ্ন ছিল। একটা প্রশ্ন হলো, আমি ট্যাক্স ফাইল করছি এপ্রিলের 3 তারিখে, কিন্তু আমার যে টাকাটা ওটা কেটে নিচ্ছে, কিন্তু আমার ফেডারেল থেকে যেটা ব্যাক পাওয়ার কথা ওই টাকাটা এখনো পাই নাই। এখন আমি অপেক্ষায় আছি। আমি যেখান থেকে করছিলাম তারা বললো যে এটা অপেক্ষা করতে হবে, এটা অনেকের হোল্ড করে আছে। এখন এটার জন্য কি আমাকে করতে হবে কিছু, তাদেরকে ফোন বা কোনো কিছু করা লাগবে, না যেখান থেকে করছি ওরাই আমাকে সমাধান করে দেবে, না অপেক্ষা করতে হবে? এই একটা প্রশ্ন। আর একটা হলো, আমি একটা সংগঠনের সাথে যুক্ত আছি। আমি শুনেছি নাকি একটা নন প্রফিট অর্গানাইজেশনের থেকে একটা লোনের ব্যবস্থা হবে, এটা 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত। এটার যদি কোনো দাদার কাছে কোনো থাকে, আমি এটা একটু জানতে চাচ্ছিলাম কিভাবে পেতে পারি, বা এটার কোনো আসলেই পাবো, বা এরকম কোনো আছে কিনা। জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন ছিল যে আপনার ট্যাক্স ফাইল করেছেন এপ্রিলের 3 তারিখে, নিউ ইয়র্ক স্টেট আপনার টাকাটা অলরেডি নিয়ে গেছে। আমরা জানি যে এই বছর মোর দেন 90% পিপল দে আর পেইং টু দ্য নিউ ইয়র্ক স্টেট, কারণ ওই যে আনএমপ্লয়মেন্টের এক্সক্লুশন ছিল না স্টেটের ক্ষেত্রে। তো যাই হোক, সেটা ঠিক আছে, বাট ফেডারেলের টাকা পান নাই। আপনার কনসার্ন হচ্ছে যে এটাকে অটোমেটিকলি পাবেন কিনা। আপনারা জানেন যে IRS অলরেডি ডিক্লেয়ার করেছে, মানে ক্লোজ টু 30 মিলিয়ন ট্যাক্স রিটার্ন ওরা হোল্ড করেছে ম্যানুয়াল প্রসেসিংয়ের জন্য। কারণ জানেন যে মাঝামাঝি সময় কংগ্রেস ওরা একটা নিয়ম পাস করেছিল যে $10,200 আনএমপ্লয়মেন্ট এক্সক্লুশন। এই কারণে কিন্তু IRS অনেক ট্যাক্স রিটার্ন ওরা হোল্ড করে রেখেছে। শুধু তাই না, অনেকেই বিভিন্নভাবে ক্রেডিট নিয়েছেন, কিছু মিস্টেকও ছিল। সব মিলিয়ে IRS 30 মিলিয়ন ট্যাক্স রিটার্ন দেয়ার হোল্ডিং। তো সেই ক্ষেত্রে IRS বলতেছে আপনাদের মানে ওরিড হওয়ার কিছু নাই, ওরা মের ফার্স্ট উইক থেকে প্রসেসিং স্টার্ট করবে এই সমস্ত ট্যাক্স রিটার্ন। ইট উইল বি আনটিল সেপ্টেম্বর পর্যন্ত লাগতে পারে, এন্ড অফ সামার। তো সেই ক্ষেত্রে আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন, আপনাদের অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন বা কিছুই করতে হবে না, ইট উইল বি অটোমেটিকলি প্রসেসড। আর আরেক যেটা বলছিলেন যে নন প্রফিট অর্গানাইজেশন লোনের অফার করতেছে, আপনি আসলে পরিষ্কার করে বিষয়টা বলেন নাই। তবে সোফার আই নো, আমার কাছে যেটুক মেসেজ আছে, একটু আগে যেটা বললাম যে $800 মিলিয়ন যে প্যান্ডামিক যে গ্র্যান্ড প্রোগ্রাম যেটা আছে, প্যান্ডামিক স্মল বিজনেস রিকভারি গ্র্যান্ড প্রোগ্রাম, ওইটার জন্য আপনারা এলিজিবিলিটি পেতে পারেন। তো সেই ক্ষেত্রে মোস্ট অফ দ্য স্মল বিজনেস, যারা মাইক্রো বিজনেস ওনার আছেন, আপনারা কিন্তু ওইটাতে
কোয়ালিফিকেশান করতে পারেন। তো আপনারা এখনও প্রোগ্রাম ডিটেলসটা কনফার্ম হয় নাই, আপনারা নিউ ইয়র্ক স্টেটের ওয়েবসাইটে আপনারা চোখ রাখবেন, অথবা আমরা টিভিএনের থ্রুতে আমরা আপনাদেরকে আপডেট জানাবো যখন এটা আপডেট হয়। ধন্যবাদ। এইটার মধ্যে কি যারা ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর রয়েছেন তারা কি এই স্মল বিজনেসের মধ্যে পড়বেন? অবশ্যই। স্মল বিজনেস মানে হচ্ছে আপনার যারা ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, যারা সোল প্রোপাইটার, ইভেন যারা কর্পোরেশন এলএলসি ওন করেন, প্রত্যেকেই এটার জন্য এলিজিবিলিটি হবেন। তার যে আমি একটু আগে যেটা কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়াগুলো বলছি ওইগুলোর মধ্যে আপনাদের পড়তে হবে। তবে মেইন থিং হচ্ছে যে এটা আপনাদের 2019-এ কিন্তু যারা পজিটিভ নেট প্রফিট, যারা লস দেখেছেন তারা কিন্তু পাবেন না এটা, যারা নেট প্রফিট দেখেছেন তারা পাবেন। ইনকামটা ওরা বলে দিয়েছে 25,000 থেকে 500,000-এর মধ্যে যাদের গ্রস রিসিভ ছিল তারাও কোয়ালিফাই করবেন, এবং আপনাদের ডেমনস্ট্রেট করতে হবে আপনারা রেভিনিউ লুজ করেছেন 25% কম্পেয়ার টু লাস্ট ইয়ার, এবং আপনারা স্টেট ফেডারেল লর সাথে কমপ্লায়েন্স করেছেন, কোনো ট্যাক্স ডিউ নাই, এই সমস্ত বিষয়গুলো আপনাদের মানে প্রুফ করতে হবে। জি, অনেক ধন্যবাদ। আমি একটা বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে দর্শকদের আরও টেলিফোন নেব। একটা নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরছি একটু পরেই। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। বিরতির পরে আরও একবার স্বাগত। দেখছেন টিবিএন অ্যানালাইসিস। আমাদের সঙ্গে রয়েছেন দেবব্রত চক্রবর্তী সিপিএ। অনেক দর্শক টেলিফোনে অপেক্ষা করছেন, সরাসরি দর্শকদের টেলিফোনে যেতে চাই। দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। জি, আমার নাম মাসুদ, আমি সানিসাইড থেকে বলতেছি। জি, ভালো বলুন। আছেন আপনারা? জি, আশা করছি আপনিও ভালো আছেন। জি, টিভিএন 24 আমাদেরকে যে উপকার করতেছে এটা ভাষায় বলার অপেক্ষা রাখে না। এটা শুধু প্রথমে বললাম। আমার আর দুইটা প্রশ্ন আছে। প্রথম হলো যে আমি মার্চের প্রথম সপ্তাহে পিপিপি লোন পেয়েছি, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট উইকলি স্যালারি নিতাম। সেকেন্ড পিপিপি লোন পেয়েছি রিসেন্টলি উইক এগো। আমার প্রশ্ন, এখন আমি এই সেকেন্ডটা যখন পেলাম আমি উইকলি স্যালারিটা কিভাবে নেব? আমি সাপোজ ধরেন আমি যদি $500 নেই, এখন কি আমি $1,000 নিতে পারি কিনা উইকলি স্যালারিটা? এটা হলো এক। আর দ্বিতীয়ত হলো যে আপনারা বলেন লোন দিয়ে যে পারপাসে লোনগুলো আমরা নেই সেই পারপাসে ইউজ করতে হবে। সাপোজ ধরেন আমি একটা ব্যবসা করতেছি, সেই ব্যবসা আমার লস হইলে আমি তো সেই ব্যবসায় থাকবো না, অন্য একটা ব্যবসা করার চেষ্টা করবো। তাহলে আমি আমাদের টাকাগুলা কিভাবে ইউজ করব এটা। আর থার্ড হলো ব্যবসায় তো লাভ লস আছে, যদি কোনো কারণে টাকা না দিতে পারি তাহলে কি বোঝাই বলতেন। জি, বুঝতে পেরেছি। সেজন্য তো ফরগিভেবল বিষয় রয়েছে। জি, না, এসবিএল লোনটা যদি আমাকে তো রিটার্ন করতে হবে, সেক্ষেত্রে যদি না দিতে পারি তাহলে কি হবে সেটা একটু কাইন্ডলি একটু বোঝাই বলেন। কারণ প্রতিদিন তো ব্যবসা করতে যাবো, জি, লস বুঝতে হতে পেরেছি। পারে। জি, দেবব্রত চক্রবর্তী। ওকে, ধন্যবাদ মাকসুদ সাহেব। আপনার প্রথম প্রশ্ন ছিল যে আপনার সেকেন্ড পিপিপি লোন পেয়েছেন কাপল অফ উইকস বিফোর, যে আপনার স্যালারিটা $500 আগে নিয়েছেন, এখন $1,000 নিতে পারবেন কিনা। এখন দেখুন, এই যে স্যালারি নেওয়াটা ডিপেন্ড করে আপনার এক্সিস্টিং ইনকাম কত ছিল। এবং এখন ধরুন যদি 2019-এ আপনার উইকলি ইনকাম যদি আপনার 1,000 থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনার ইউ কুড টেক আপ টু $1,000 স্যালারি উইকলি। তো আমি আপনাকে অ্যাডভাইস করব যে আপনার এই প্যান্ডামিকের আগে 2019-এ দেখুন আপনার কত উইকলি ইনকাম ছিল, আপনার ওইটার ভিত্তিতে কিন্তু আপনার স্যালারিটা ডিটারমাইন করতে পারেন। সেটা 500 হলে 500, 800 যদি হয় 800, বা ইভেন ইট মোর দ্যান দ্যাট। এটা আপনার আনসার। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে লোনটা আপনারা পেয়েছেন EIDL লোন, এখন আপনার প্রশ্ন হচ্ছে যে আপনার সেম বিজনেসের জন্য ইউজ করতে হবে কিনা, যদি কোনো কারণে এই বিজনেস লস করেন, যদি কোনো কারণে বিজনেস চেঞ্জ করতে হয় সেই ক্ষেত্রে কী হবে। দেখুন, SBI কিন্তু এই ব্যাপারে স্পষ্ট গাইডলাইন আছে যে ওরা এই লোনটা দিচ্ছে আপনাকে ওয়ার্কিং ক্যাপিটাল লোন হিসাবে, যাতে করে এই বিজনেসটা আপনি সার্ভাইভ করতে পারেন। তো লোন বিজনেস লস তো হচ্ছে ওরা জানেই, কারণ কোভিড-19-এর কারণে আপনার গ্রস রেভিনিউ ডিক্লাইন হয়েছে, আপনারা সেল করতে পারতেছেন না, যে কারণেই ওয়ার্কিং ক্যাপিটাল দিয়ে আপনাকে সাপোর্ট দিচ্ছে যাতে আপনি বিজনেসটা মানে রান করতে পারেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যদি কোনো কারণে এই বিজনেস লস করে যদি অন্য বিজনেসে আপনি টার্ন করতে চান, সেইখানে কিন্তু কিছুটা বিপত্তি আছে। সেই ক্ষেত্রে SBI স্পষ্ট গাইডলাইন হচ্ছে যে ইউ হ্যাভ টু লেট দেম নো, যদি আপনি কোনো কারণে বিজনেসের ট্র্যাক চেঞ্জ করেন, কোনো কারণে যদি আপনার ওনারশিপ চেঞ্জ হয়, যদি কোনো কারণে আপনার মেজর কোনো মানে লোকেশনের চেঞ্জ আসে, ইমিডিয়েটলি কিন্তু আপনার SBI-কে জানাতে হবে। আর আপনি যদি এগুলো না জানান, যদি গোপন করেন,
ইউ উইল গেট দ্য বিগ ট্রাবল। সেই ক্ষেত্রে হয়তো আপনাকে পেনাল্টি করতে পারে, পুরো টাকা একবারে চেয়ে পাঠাতে পারে, ইট কুড বি সাবজেক্ট টু ক্রিমিনাল পেনাল্টিজ অ্যাজ ওয়েল। তো যাই হোক, এটা আপনাদের সবার জন্য একটা লেসন হওয়া উচিত। অনেকে কিন্তু কেয়ারও করতেছেন না যে আসলে এই যে অনেকেই 100,000 150,000 লোন পেয়েছেন। আমি অনেকের খবর জানি, বাফেলো তো অনেকে বাড়ি কিনে বসে আছেন এই লোন দিয়ে। কিন্তু আপনাদের কিন্তু একদম করা এটা ঠিক না, কারণ এইটা কিন্তু বেসিক্যালি ওয়ার্কিং ক্যাপিটাল লোন ফর ইউর বিজনেস। তারা আপনাকে লোন দেয় না বাফেলো থেকে বাড়ি কেনার জন্য। তো যাই হোক, এটা গভর্নমেন্ট মানি। যদি ট্রাবলে পড়েন বুঝতে পারবেন যে আসলে এটার কনসিকুয়েন্সটা কী। এখনও পর্যন্ত কিন্তু আপনারা কেউই মানে যারাই পেয়েছেন মানে কারোই কিন্তু কোনো মানে কি বলে যে একটা আছে যে কনসাসনেস কারোই কিন্তু নাই, যে যা পারতেছেন তাই করতেছেন। তো যাই হোক, আমার অ্যাডভাইস থাকবে যে এসবিআই এর যে সমস্ত গাইডলাইন আছে অবশ্যই আপনারা স্ট্রিক্টলি ফলো করবেন, আদারওয়াইজ ইউ মাইট গেট দ্য ট্রাবল। আর এসবিআই লোনের ব্যাপারে যেটা বলতেছি, যে আপনি বলতেছেন যে যদি কোনো কারণে বিজনেস মানে লস করেন এই টাকাটা ফেরত দিতে হবে কিনা, আনসার ইজ ইয়েস। কারণ দেখুন, এটা কিন্তু গভর্নমেন্ট মানি, ইউ আর টেকিং দ্য লোন। বিজনেস লস করারও তো এই না আপনাকে এটা মুক্তি দিয়ে দেবে, ইউ ডোন্ট নিড টু পে। সেই ক্ষেত্রে আপনার যদি কোনো পার্সোনাল অ্যাসেট থাকে, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট যদি বাড়ি থাকে, গাড়ি থাকে, they might seize your property also. তো এই লোন থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। জি, এখানে আমি কি দুইটা প্রশ্ন করতে পারি আপনাকে? হ্যাঁ বলুন। জি, এক নাম্বার, কেউ যদি মনে করে তার বিজনেসের জন্যই, আপনি যেমনটি বলছিলেন যে বাফেলোতে বাড়ি কিনছে, কেউ যদি মনে করে থাকে তার ব্যবসার জন্য বাফেলোতে তার একটা বাড়ি কিনলে তার বিজনেসটা ভালো হতে পারে, আনসার ইজ নো। আমি আগে এটাই আপনাকে বলতেছি, আপনার ব্যবসার জন্য বাফেলোতে বাড়ি কিনবেন কেন? লেটস সে আপনি যদি ট্যাক্সি অপারেটর হন, আপনার ট্যাক্সি অপারেটরের জন্য তো বাফেলোতে বাড়ি কেনার দরকার নাই। ওই লোনটা দিচ্ছে যাতে আপনার যেহেতু প্যাসেঞ্জার নাই, আপনি যাতে বিজনেসটা রান করতে পারেন। এইটা বাড়ি উনি যদি কেউ ধরেন কারো একটা রেস্টুরেন্ট ছিল, নিউ ইয়র্কে ছিল, তিনি ভাবলেন যে আমি আমার রেস্টুরেন্টটা নিউ ইয়র্ক থেকে আমি বাফেলোতে নিয়ে যাব, ইউ ক্যানট চেঞ্জ ইউর লোকেশন। সেই ক্ষেত্রে এসবিআই গাইডলাইন হচ্ছে যে যদি কেউ লোকেশন চেঞ্জ করেন, ওনারশিপ যদি চেঞ্জ করেন, বিজনেসের যদি প্যাটার্ন চেঞ্জ করেন, ইউ হ্যাভ টু লেট এসবিআই নো ইমিডিয়েটলি। ইউ শুড গেট দেয়ার অ্যাপ্রুভাল। উইদাউট দেয়ার অ্যাপ্রুভাল ইউ ক্যানট চেঞ্জ ইউর লোকেশন। এখন প্রশ্নটি হচ্ছে, এই যে অ্যাপ্রুভাল দরকার, তারা এরকম একটি কাজ করার আগে এসবিআই কি কোনো ইমেইল করবে বা আবেদন করবে? কিভাবে এই অ্যাপ্রুভালটা তারা পেতে পারে? এই সমস্ত কাজ করার আগে এসবিআই কে লিখিতভাবে জানাতে হবে, ইন রাইটিং, নো ভার্বাল কনভারসেশন। সেই ক্ষেত্রে এসবিআই এটাকে ডকুমেন্ট করবে, তাদের কাছ থেকে নট ভার্বাল অ্যাপ্রুভাল, আপনারও লিখিত অ্যাপ্রুভাল নিতে হবে। তারা যদি বলে ইয়েস ইউ ক্যান চেঞ্জ ইউর লোকেশন, ইউ কুড চেঞ্জ ইউর বিজনেস নেচার, অনলি দ্যাট সিনারিও ইউ ক্যান চেঞ্জ ইউর লোকেশন অ্যান্ড বিজনেস টাইপ অলসো। রাইট, আদার দ্যান দ্যাট ইজ নো। রাইট, সেক্ষেত্রে তাদের একটি তো যেই আবেদনকারী বা যিনি লোনটি পেয়েছেন তার একটি খুব বড় মোরাল গ্রান্ট রয়েছে। আপনি যেমনটি বলছিলেন যে এটি গভর্নমেন্ট মানি, গভর্নমেন্ট সাহায্য হিসেবে দিচ্ছে, কিন্তু ইটস নট ফ্রি। তাকে কিন্তু এই টাকাটি ফেরত দিতে হচ্ছে। তার মানে ইটস মাই মানি, এটা আমার টাকা, আমি আমার প্রয়োজন অনুযায়ী যেভাবে খুশি সেভাবে খরচ করব। আমি হয়তো তোমাকে ইনফর্ম করব, কিন্তু আমি যেহেতু ইন্টারেস্ট সহ দিচ্ছি, টাকাটা ফেরত দিচ্ছি, ইটস নট ফ্রি মানি। আমি আমার ব্যবসার সুবিধার জন্য যেভাবে করে খরচ করা দরকার আমি সেই খরচটি করব। এই কারণগুলি তারা দেখাতে পারে কিনা? এগেইন ইট ইজ ওয়ার্কিং ক্যাপিটাল লোন, এটা আপনাকে বিজনেস পারপাসে দিচ্ছে। আপনার বিজনেস পারপাসে যে কোনো খরচ করতে পারবেন, আপনার রেন্ট, আপনার মানে বিজনেস মার্চেন্ডাইজ কেনা, ইউটিলিটি, সোজা কথা বিজনেস পারপাসে যে কোনো খরচ আপনি করতে পারবেন। কিন্তু আপনি যে কথাটা বলছেন এটা মাই মানি, আমি যা খুশি তা করবো, নো, যা খুশি তা করতে পারবেন না। ওরা স্ট্রিক্টলি বলতেছে দিস ইজ ওয়ার্কিং ক্যাপিটাল লোন, ইউ হ্যাভ টু স্পেন্ড অনলি ফর বিজনেস পারপাস, নাথিং এলস। এই বিজনেসের সাথে রিলেশন নাই, অন্য কোনো পারপাসে যদি খরচ করেন then you will get the trouble. রাইট, সেক্ষেত্রে আপনার পরামর্শটি হচ্ছে যে এসবিআই এর কাছ থেকে অনুমতি নিয়ে তাদেরকে আপডেটেড করে দেন দে ক্যান ডাইভার্ট ইট অর ইনভেস্ট ইট ইন এনি আদার বিজনেস। রাইট, সুতরাং আপনারা কিন্তু এই পরামর্শটি খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। কারণ কি, একটা জিনিস দেবব্রত চক্রবর্তী কিন্তু বারবার করে বলছেন যে সবকিছু যেহেতু আমরা এখন একটা ক্রাইসিস সময় পার করছি, সুতরাং গভর্নমেন্ট আমাদেরকে যেভাবে করে সম্ভব সাহায্য করার চেষ্টা করছে, কিন্তু আমাদের বুঝতে হবে সরকারের টাকা বেহাত হওয়া কিন্তু খুব কঠিন একটি কাজ। যখন সুতায় টান দেবে তখন কিন্তু অনেকেরই ফেসে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে আপনারা নিয়মের কোনো ব্যত্যয় করবেন না সেই প্রত্যাশাটি রাখছে। সব কিছুর একটা সমাধান রয়েছে। দেবব্রত চক্রবর্তী কিন্তু আপনাদের খুব ভালো করে বেশ কিছু পরামর্শ দিয়েছেন, আমার মনে হয় আপনারা সেগুলি অনুসরণ করবেন। আমার সঙ্গে টেলিফোনে দর্শক রয়েছেন। দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন।
জি জি, আমি জ্যামাইকা থেকে ফাতেমা বলছি। আমার দুটো প্রশ্ন ছিল। একটা প্রশ্ন হচ্ছে আমার এসবিআই লোনের ব্যাপারে, আরেকটা হচ্ছে আমার আমি ল্যান্ডলর্ড, তো ল্যান্ডলর্ডদের জন্য কোনো সুবিধা আছে কিনা মর্গেজের ব্যাপারে বা অন্য কোনো গ্র্যান্ডের ব্যাপারে, কিছুর ব্যাপারে কোনো সুবিধা আছে কিনা। এসবিআই প্রশ্নটি হচ্ছে আমি এসবিআই লোনের জন্য অ্যাপ্লাই করলাম গ্র্যান্ডের জন্য 10,000। পরে ওরা আমাকে একটা ইমেল পাঠিয়েছে মে মাসের 19 তারিখে। ওরা আমাকে জানাচ্ছে যে আপনি এলিজিবল হচ্ছেন 10,000 প্লাস 5,000 মোর। তো আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনি অ্যাপ্লাই করুন এবং আপনি আপনার 15,000 টাকা নিতে আপনি সক্ষম হবেন। এবং তার নিচে আমাকে ওয়েবসাইট দিয়ে দিয়েছে এসবিআই EIDL লোনের policyMap.com অ্যাপ, এটাতে যাওয়ার জন্য। এবং আরেকটা দিচ্ছে হচ্ছে কিভাবে আমি ELD লোন বা এসবিআই লোনের ওয়েবসাইটে যাব। এবং আমি এই জিনিসটাতে মানে বুঝতে অক্ষম, আমি বুঝতে পারছি না আমি কিভাবে অ্যাপ্লাই করলে $15,000 আমি পেতে সক্ষম। সরি, ধন্যবাদ ফাতেমা। আমার একটা কোয়েশ্চেন ছিল যে আপনি কি এসবিআই থেকে কোনো ইমেল পেয়েছেন এই $10,000 গ্র্যান্টের জন্য? আপনি কি আমাদের সঙ্গে আছেন? জি, তিনি তো ইমেইলই পেয়েছেন। হ্যালো, আমার কোয়েশ্চেন, আপনি কি ইমেল পেয়েছেন এসবিআই থেকে? জি, আমি এসবিআই থেকে ইমেল পেয়েছি মে মাসের 19 তারিখে। ওকে, যাই হোক, এখন কোয়েশ্চেন হচ্ছে যে ওরা যদি আপনাকে ইমেইল করে এই $10,000 গ্র্যান্ট অ্যান্ড $5,000 সাপ্লিমেন্টেড টার্গেটেড অ্যাডভান্সের জন্য, সেই ক্ষেত্রে আপনার উচিত হবে ইমেইলে একটা গ্রিন বাটন দেখবেন, ওইটাতে ক্লিক করলেই আপনাকে ওরা নিয়ে যাবে, আপনার সোশ্যাল সিকিউরিটি চাবে। এই সোশ্যাল সিকিউরিটি দেওয়ার সাথে সাথেই তখন আপনার নেক্সট স্ক্রিনে আপনি যাবেন, ইনকাম এলোকেশন চাবে, অন্যান্য কিছু কোয়েশ্চেন করবে। সেইগুলো যদি আপনি আনসার করেন দেন এইভাবেই কিন্তু আপনি এটা সাবমিট করবেন। এবং আপনি যদি এলিজিবল থাকেন সেই ক্ষেত্রে ইউ কুড গেট আপ টু $15,000। তো এখন বলতেছি যে এইটা কিন্তু অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে করতে হবে না, জাস্ট ওই ইমেলটাকে আপনি রিপ্লাই করবেন, ওইখানেই রিপ্লাইয়ের অপশন দেওয়া আছে, অন্য কোনো ওয়েবসাইটে যাওয়ার কোনো দরকার নাই। আর আরেকটা আপনার কোয়েশ্চেন ছিল যে আপনার ল্যান্ডলর্ডের ক্ষেত্রে কোনো সুবিধা আছে কিনা। যে আনফর্চুনেটলি US ডিপার্টমেন্ট অফ ট্রেজারি $9.6 বিলিয়ন ওনারা ডিস্ট্রিবিউট করেছে, যেটা অ্যাপ্লিকেশন ডেডলাইন ছিল আপনার মে 25। মানে আই থিঙ্ক এটা অলরেডি শেষ হয়ে গেছে, নতুন করে এই অ্যাপ্লিকেশন আর নিচ্ছে না। আর এই মুহূর্তে আপনারা যদি চান নিউ ইয়র্ক স্টেট ফরওয়ার্ড লোন ফান্ডের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আমি একটু আগেই বললাম যে এটা বেসিক্যালি স্মল বিজনেস এবং ল্যান্ডলর্ডদের জন্য ওইটা দিচ্ছে, এবং সেই ক্ষেত্রে ওইটা আপনার বিভিন্ন ব্যাংকের থ্রুতে করতে হবে, যেমন ওয়েলস ফার্গো, M&T ব্যাংক, আপেল ব্যাংক, BNB ব্যাংক, ওদের মাধ্যমে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সময় প্রায় শেষ। দর্শক কে আছেন নাম পরিচয় বলে খুব সংক্ষেপে প্রশ্নটি করুন। Hello, I have two questions actually. The U.S. Treasury Homeowner Assistance Fund that ended on April 25th, is there anything like this that's going to happen in the future, or is there an extension to that? Any sort of mortgage relief? And second question, for the EIDL 3.75% loan, can that be used for school tuition or any other personal expenses, for example? No. ধন্যবাদ আপনাকে। আপনার ওই যে US ট্রেজারি ডিপার্টমেন্টের যে লোন অপশনটা, যেটা এপ্রিলের 25 যেটা শেষ হয়ে গেছে, এটা আনফর্চুনেটলি ইট ওয়াজ $9.6 বিলিয়ন অ্যাকচুয়ালি গ্র্যান্ট প্রোগ্রাম, এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন ওয়াজ আই থিঙ্ক April 24 or 25. But right now there is no other loan opportunities right now, but if you want you could apply for the New York State Forward Loan Fund, I just mentioned before. And also the EIDL লোনের ব্যাপারে যেটা আপনি বলছেন, বেসিক্যালি দিস ইজ স্ট্রিক্টলি ওয়ার্কিং ক্যাপিটাল লোন, ইউ ক্যানট ইউজ ফর টিউশন or any other personal purpose. You have to use only for business purpose and related expense purpose also. ধন্যবাদ। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। দেবব্রত চক্রবর্তী, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকুন। জি দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন। যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।